बंगाल चूंकि बॉर्डर स्टेट है तो बंगाल के लिए ज्यादा एक्यूट समस्या है। বলছে একে দেবো ওকে দেবো না, उसके बाद में एनआरसी बनेगा। पहले सीए भी आने जा रहा है, এনআরসি এখন বলছে করতে হবে। सीए भी आने के बाद एनआरसी आएगा। ভারত কি হিন্দু রাষ্ট্র? ভারতবর্ষে হিন্দুরা কত পার্সেন্ট আছে এবং লাস্ট যে জনগণনা হয়েছিল 2011 সালে, এখনো পর্যন্ত এনপিআরটা কিন্তু হয়নি, যেটা 21 সালে হওয়ার কথা ছিল। 3 বছর যাওয়ার পর এখনো পর্যন্ত হয়নি। 2024-এর অক্টোবরের শেষের দিকে হতে পারে সম্ভবত, মানে যতগুলি ভোট আছে সে ভোট বেরোনোর পরে। এখানে 2011 সালের নিয়ম অনুযায়ী দেখুন, 2011 সালের সেন্সাস যেটা হয়েছিল সেই হিসাবে প্রায় 80% হিন্দু রয়েছে ভারতবর্ষে, আর ইসলাম ধর্মে রয়েছে প্রায় 14%, তারপরে খ্রিস্টান, তারপরে শিখ, তারপরে বুদ্ধ, জৈন এইসব রয়েছে। কিন্তু ভারতবর্ষ কি হিন্দু রাষ্ট্র? এই প্রশ্নটা অনেকের মধ্যে ধাক্কা খাচ্ছে, কারণ নেই, কেননা এখানে মানে হিন্দুর পপুলারিটি বেশি হলেও ভারত কিন্তু অফিসিয়ালি কোনো হিন্দু রাষ্ট্র না। নেপাল ছিল হিন্দু রাষ্ট্র, প্রায় কয়েক বছর আগে নেপাল কিন্তু ধর্মনিরপেক্ষ হয়ে গেছে, মানে সব ধর্ম সমান অধিকার এবং সব ধর্মের লোকের সেই দেশটা হবে, যেটাকে বলা হয় ধর্মনিরপেক্ষ। যেটা নেপালে ছিল হিন্দু রাষ্ট্র এর আগে, শুধুমাত্র নেপালে ছিল হিন্দু রাষ্ট্র, তারপর নেপাল ধর্মনিরপেক্ষ হয়ে গেল, তারপরে হয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশও আগে ইসলামিক কান্ট্রি ছিল, সেটা 2014 সালে সম্ভবত 16 কি 14 বন্ধুরা 16 কি 14 হবে, এর মধ্যে কিন্তু বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ঘোষণা করে দেওয়া হয়। ভারতবর্ষে 1976 সালের আগে পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে 1947 সালে 15 আগস্ট। তারপর থেকে 1976 সাল পর্যন্ত ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র ছিল অফিসিয়ালি। 1976 সালে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রকে সেই কথাটা সরিয়ে দিয়ে ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ ঘোষণা করে দেওয়া হয়। ঠিক আছে, এখনো পর্যন্ত ভারত কিন্তু অফিসিয়ালি ধর্ম নিরপেক্ষ কোনো ধর্মের কিন্তু রাষ্ট্র নয়, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয় কোনো হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে নয়। এটা আপনারা বুঝে গেলেন বন্ধুরা। এবার এনআরসি যে পশ্চিমবঙ্গে হচ্ছে তার বা ভারতবর্ষে তথা হবে, তার মূল কারণ হচ্ছে অমুসলিমদেরকে এখানে রাখা এবং যারা মুসলিম আছেন তাদেরকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া। কিন্তু এনআরসিটা হবে ডকুমেন্টসের বেসিসে। এবার আপনাদেরকে আমি এটা বুঝে দিই, হোয়াট ইজ দ্য পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল 2023। আমি পশ্চিমবঙ্গের এনআরসি কথা বলবো। পশ্চিমবঙ্গ যেহেতু বর্ডার এলাকা, বাংলাদেশ সীমান্ত, সুন্দরবন, বিভিন্ন জেলা যেমন দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর, আপনার মুর্শিদাবাদ রয়েছে, এই সমস্ত জেলাগুলি যেগুলো জেলা রয়েছে, শিলিগুড়ি বলুন আপনারা, তো সমস্ত জেলা মধ্যে কিন্তু বাংলাদেশের প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এসে কিন্তু তারা কিন্তু বাড়ি করেছেন, তারা অবৈধভাবে থাকছেন, যাতে ভারতবর্ষের যারা ভূখণ্ডের যারা অরিজিনাল যারা ভারতবাসী তারা কিন্তু এই সুবিধা বা ভারতের যে তারা যে ভারতীয় সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবার 2011 সাল এবং 2023 সালের লেটেস্ট পপুলেশন জনসংখ্যা পশ্চিমবঙ্গের কথা বলছে। এখানে দেখুন প্রায় 10,25,52,787 জন এখনো পর্যন্ত, এটা আপডেট 2023 পর্যন্ত লেটেস্ট আপডেট। এটা ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য 4th মোস্ট পপুলাস অ্যান্ড 13 লার্জেস্ট স্টেট বাই এরিয়া, তো 4 নম্বরে রয়েছে পপুলেশনে। এবার আমরা আরেকটা জিনিস দেখে নেব, যেটা আপনাকে দেখানো খুবই দরকার ছিল, যেটা অনেকে প্রশ্ন করছিলেন যে কিসের ভিত্তিতে হবে। পশ্চিমবঙ্গও কিন্তু প্রচুর পরিমাণে বেশিরভাগে হিন্দু রয়েছে, কিন্তু হিন্দু রাষ্ট্র কিন্তু নয়, আবার বলছি আপনাদেরকে আমি। আর এনআরসিটা যেটা আমি আপনাকে বললাম, যেটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে এনআরসিটা কিভাবে এনআরসিটা হবে, এবং এখানে কাউকেই রিয়াত করা যাবে না, এনআরসিটা হবে। আপনারা শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে তিনি কি বলছেন। আরেকটা দেখুন, এখানে বলছে দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স ইজ মিন টু বি রেজিস্টার অফ অল ইন্ডিয়ান সিটিজেন্স, মানে সবার নাম নথিভুক্ত করার একটা এনআরসি হচ্ছে নাগরিকপঞ্জি। 1951 সালে যদি এনআরসি লিস্ট থাকে আর 1971 সালে যদি ভোটার লিস্ট থাকে, তাহলে আপনি মোটামুটি প্রায় সেফ হয়ে গেলেন। আর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বাকি ভিডিওগুলো দেখে, দাদা আমি কিভাবে ডকুমেন্টস রেডি করব,
আমার দাদুর রয়েছে, আমার বাবা রয়েছে, ভোটার লিস্টে রয়েছে, আপনার বংশের পূর্ব বংশের যদি কারোই থাকে, আপনার কোনো কাগজ থাকে সরকারি কাগজপত্র, তাহলে আপনাকে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনার জন্ম যদি রিসেন্টলি হয়ে থাকে, যেমন একটা আইন রয়েছে 1987 সালে জন্ম হলে, 1987 জন্ম হলে আপনার কিন্তু বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। না থাকলে আপনি আজকেও কিন্তু অনলাইনে আবেদন করে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি আর কোনো ঝামেলা হবে না। কারণ এই যে ঝামেলা, এই যে আপনার যদি একবার নাম কেটে যায়, প্রায় 15 লক্ষ নাম এসেছিল আসামে, তাহলে কিন্তু আপনাকে সমস্যা পোহাতে হবে। মানে একটা আবার হিয়ারিং হবে, প্রসিডিউর আছে, সেখানেও কি হতে পারে। ফার্স্ট চান্সে যদি আপনার এনআরসিতে নাম না ওঠে, তাহলে আপনি কিন্তু পেন্ডিংয়ে চলে গেলেন, মানে আপনি সন্দেহের একটা লিস্টে চলে গেলেন। সেখানে আপনার আবার মানে আপনার যেটা দাবি সেটা আপনি করতে পারবেন, আপনার হিয়ারিং হবে, এই সমস্ত কিছু কিন্তু হবে। তো বন্ধুরা, আমি একটা কথাই বলবো আপনাদেরকে, আমি যে এনআরসি নিয়ে মানে আপনারা যদি ভাবেন যে এটা একটা কি ব্যাপার, এটা তো বারবার খবর আসছে, এটা কোনো ব্যাপার হবে, এটা কোনো কিছু হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না বন্ধুরা। আপনাকে এনআরসি পুরো ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। আর এখানে স্পষ্ট লেখা রয়েছে, দেখুন এখানে 2003 অ্যামেন্ডমেন্ট অফ সিটিজেনশিপ অ্যাক্ট 1955, 1955 সালে নাগরিকত্ব আইন পাস হয় এবং সেই আইনটাকে আবার 2003 সালে সংশোধন করা হয়। ইটস পারপোজ is to document all the illegal citizens of India so that the illegal immigrants can be identified and deported. It has been implemented for the state of Assam starting 2013-14. The government of India announced plans to implement it for the rest. এখানে 1955 সালের আইনটাকে 2003 সংশোধন করা হয়েছিল এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ইললিগাল যারা এসেছেন, যারা ভারতে যারা ঢুকেছেন বাংলাদেশ থেকে, তাদের প্রত্যেককে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হবে। একদম নিঃশর্তে, ডকুমেন্টস দেখাতে পারবেন না, আপনি কোনোভাবে ভারতে থাকতে পারবেন না। এতদিন যারা ভোট দিয়ে এসেছেন বা যারা আধার কার্ড যারা করেছেন, সেগুলোর কোনো কিছুতে কাজে লাগবে না। আপনি যদি আধার কার্ড করেন, কোনো কাজে লাগবে না। ভোটার কার্ডে ভোট দিচ্ছেন, কোনো কাজে লাগবে না। রেশন কার্ডে কোনো কাজে লাগবে না। কোনো ডকুমেন্টস আপনার কোনো কাজে লাগবে না। একদম স্পষ্ট কথা বন্ধুরা, কোনো ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু ভারতের নাগরিক দাবি করতে পারবেন না। আপনাকে দেখাতে হবে আপনার বংশের কে আছে এখানে, মানে আপনার বাবার বাড়ি কোথায়, আপনার তার বাবার বাড়ি কোথায়, সেটা দেখাতে হবে আপনাকে। নতুবা আপনাকে আপনার কোনো ডকুমেন্টস দেখাতে হবে, বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে ভারতবর্ষের উপর দিয়ে যদি বাংলাদেশে কোনো এরোপ্লেন যায় এবং সেখানে যদি কোনো গর্ভবতীর বাচ্চা হয়ে যায় ভারতের জমিতে এসে, এয়ারপোর্টে এসে বা উপরেই, তাহলে কিন্তু সে কিন্তু ভারতের বাসিন্দা হবে। দুই দেশের সিটিজেনশিপ পাবে, সে বাংলাদেশেরও পাবে, ইন্ডিয়ারও পাবে, মানে এরকম একটা ব্যাপারটা আছে। ঠিক আছে, তো এখানে জন্ম প্রমাণপত্র আপনার থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আর চেষ্টা করবেন যাতে প্রথমের দিকে যাতে আপনার নাম জানে থাকে, বুঝতে পারবেন ব্যাপারটা, মানে ইউনিভার্সিটি যখন শুরু হবে যাতে প্রথমের দিকে আপনার নামটা উঠে যায়, তাহলে আপনাকে আর কোনো ঝামেলা করতে হবে না, কোনো ভয় করতে হবে না। না হলে যে ডিটেনশন ক্যাম্পে এবং বাইরে পাঠাতে আপনাকে বিদেশ থেকে বের করে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনার কি মতামত, আপনার কেমন লাগছে, কি মনে হয়, অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।